রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চুয়াচন্দন। আজকে চতুর্থ পর্ব। কেহ কেহ লুকাইয়া পাপাচারণ করে, কিন্তু ধর্ম ও সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া পাশবিক বলে প্রকাশ্যভাবে পাপানুষ্ঠান করিতে যাহারা অভ্যস্ত, তাহাদের অপরাধ ক্লান্ত জীবনে এমন অবস্থা আসে যখন কেবলমাত্র রমণীর সর্বনাশ করিয়া আর তাহারা তৃপ্তি পায় না, তখন তাহারা পাপাচারের সহিত ধর্মের ভণ্ডামি মিশাইয়া তাহাদের দুষ্কার্যের মধ্যে এক প্রকার নতুন রস ও বিলাসিতা সঞ্চারের চেষ্টা করে। মাধব এই শ্রেণীর পাপী। চন্দনদাস তাহারই ঘোড়ায় চড়িয়া তাহাকে ফাঁকি দিয়া পলায়ন করিবার পর মাধব নিষ্ফল আক্রোশে আর কাহাকেও সম্মুখে না পাইয়া বুড়িকে ধরিল। বুড়ির চুলের মুঠি ধরিয়া তলোয়ার দিয়া তাহাকে কাটিতে উদ্ধত হইল, কিন্তু কাটিতে গিয়া তাহার মনে হইল বুড়িকে মারিলে হয়তো সেই ধৃষ্ট যুবকের পরিচয় অজ্ঞাত রহিয়া যাইবে। কিল খাইয়া কিল চুরি করিবার লোক মাধব নয়। তখনও তাহার নাকের রক্তে গোপ ভাসিয়া যাইতেছিল। সে বুড়ির চুল ধরিয়া টানিতে টানিতে ভিতরে লইয়া চলিল। আঙিনার মাঝখানে বুড়িকে আঁচড়াইয়া ফেলিয়া তাহার শীর্ণ হাতে একটা মোচড় দিয়া মাধব বলিল, হারামজাদি বুড়ি, ও ছোড়া তোর কে বল? পূর্বেই বলিয়াছি বুড়ি বুদ্ধিমতী, তাই ভয় প্রাণ শুকাইয়া গেলেও তাহার চিন্তা করিবার শক্তি ছিল। সে বুঝিয়াছিল কোনো কথা না বলিলেও প্রাণ যাইবে এবং ষড়যন্ত্র প্রকাশ করিয়া ফেলিলেও প্রাণ যাইবে। সুতরাং মধ্যপথ অবলম্বন করাই যুক্তিসঙ্গত। সর্বনাশ উপস্থিত হইলে পণ্ডিতগণ অর্ধেক ত্যাগ করেন। বুড়িও তেমনি ষড়যন্ত্রের অংশটা বাদ দিয়া আর সব সত্য কথা বলিবে স্থির করিল। তাহাতে আর কিছু না হোক, মাধবের হাতে প্রাণটা বাঁচিয়া যাইতে পারে। বুড়ি তখন অকপটে চন্দনদাসের যতটা পরিচয় জানিতে পারিয়াছিল তাহা মাধবের গোচর করিল। চাঁপার পাছে অনর্থক হাঙ্গামা করে এই ভয় মিছামিছি চন্দনদাসকে নাতি বলিয়া পরিচিত করিয়াছিল, তাহাও স্বীকার করিল। কাঁদিতে কাঁদিতে অনেক মাথার দিব্যি চোখের দিব্য দিয়া বলিল যে চন্দনদাসকে সে পূর্বে কখনো দেখে নাই। আজ প্রথম সে তাহার দোকানে আসিয়া মিষ্ট কথায় তাহার সহিত আলাপ করিতে আরম্ভ করে, এবং তাহার কোনো দূরভিসন্ধি ছিল কিনা তাহার বুড়ির অজ্ঞাত। চাঁপা মাধবের বাড়িতে খবর দিতে গিয়াছিল। এতক্ষণে এক ঝাঁক পাইক সঙ্গে লইয়া পদব্রজে ফিরিল। পাইকদের হাতে সরকি, ঢাল, জাতিতে তেঁতুলে বাগদি। ইহাদেরই বাহুবলে মাধব দেশটাকে শস্ত্র করিয়া রাখিয়াছিল। প্রভু ও ভিত্তে অবস্থাভেদ ছাড়া প্রকৃতিগত পার্থক্য বিশেষ ছিল না। বুড়িকে নানা প্রশ্ন করিয়া শেষে বোধহয় মাধব তাহার গল্প বিশ্বাস করিল। চাঁপা যাহা বলিল তাহাতে বুড়ির কথা সমর্থিত হইল। তাছাড়া মাধবের রক্তচক্ষুর সম্মুখে বুড়ি মিথ্যে কথা বলিবে, ইহাও দাম্ভিক মাধব বিশ্বাস করিতে পারে না। এদিক ওদিক তাকাইয়া বলিল, তোর নাতনি কোথায়? বুড়ি বলিল, ঘরেই আছে বাবা। মাধব চাঁপাকে হুকুম করিল, দেখে আয়। চাঁপা দেখিয়া আসিয়া বলিল, চুয়া ঘরেই আছে বটে। মাধবের তখন বিশ্বাস জন্মিল চুয়া সম্বন্ধে ভয়ের কোনো কারণ নাই। তবু সে দুজন পাইককে বুড়ির বাড়ি পাহারা দিবার জন্য নিযুক্ত করিল। বলিল, কাল পর্যন্ত এ বাড়িতে কাউকে ঢুকতে দিবি নে। যদি কেউ ঢুকতে চায় তার গলায় সরকি দিবি। এইরূপ বাড়ির সুব্যবস্থা করিয়া মাধব বাইরে আসিল। এই সময় একবার তাহার মনে হইল আর বৃথা দেরি না করিয়া আজই চুয়াকে নিজের প্রমোদ উদ্যানে টানিয়া লইয়া যায়। কিন্তু তাহা হইলে এত বৎসর ধরিয়া যে চরম বিলাসিতার আয়োজন করিয়াছে তাহা ব্যর্থ হইয়া যাইবে। মাধব নিরস্ত হইল। তৎপরিবর্তে বেনের স্পর্ধিত ছেলেটা তাহার গায়ে হাত তুলিতে সাহস করিয়াছে। তাহার নৌকা লুট করিয়া তাহার নিজের চক্ষুর সম্মুখে কোমর পর্যন্ত মাটিতে পুঁতিয়া কুকুর দিয়া খাওয়াইবার আয়োজনে দিনটা সদ্ব্যবহার করিতে মনস্থ করিল। এটাও একটা মন্দ বিলাসিতা নয়। বাহিরে আসিয়া মাধব তাহার সর্দার পাইককে বলিল, বদন, তুই 10 জন পাইক নিয়ে গঙ্গার ঘাটে যা। সেখানে চন্দনদাস বেনের নৌকা আটক কর। আমি যাচ্ছি বলিয়া আর একজন পাইককে ঘোড়া আনিতে পাঠাইল। বদন সর্দার প্রভুর আজ্ঞা শিরোধার্য করিয়া যখন ঘাটে পৌঁছিল তখন চন্দনদাসের নৌকা দুখানি ভাগীরথীর বক্ষে শুভ্র পাল উড়াইয়া উজান বাহিয়া চলিয়াছে।
বহু বিশিষ্ট বিরাট জলপতঙ্গের মতো তাহাদের দাঁড়গুলি যেন গঙ্গার উপর তালে তালে পা ফেলিতেছে। ওদিকে চন্দনদাস স্থির বেগে ঘোড়া ছুটাইয়া দিয়াছিল। দ্বিপ্রহর অতীত হইয়া গিয়াছে, পথে লোকজন কম। চন্দনদাস ধাবমান ঘোড়ার পিঠে বসিয়া চিন্তা করিতেছিল, এখন কর্তব্য কি। প্রথমত চুয়াকে রক্ষা করিতে হইবে। মাধবের নাকে কিল মারার ফলে তাহার ক্রোধ কোন পথে লইবে অনুমান করা কঠিন। মাধব চুয়ার কথা ভুলিয়া তাহার প্রতি ধাবমান হইতে পারে, তাহাতে চুয়া কিছুক্ষণের জন্য রক্ষা পাইবে। দ্বিতীয়ত তাহার নৌকা বাঁচাইতে হইবে। প্রধানত মাধব প্রথমে তাহাকেই ধরিতে আসিবে, তখন তাহার অমূল্য পণ্য ও সোনাদানার বোঝাই নৌকা লুণ্ঠিত হইবে। মাধব রেয়াত করিবে না। ঘাটে পৌঁছাইবার পূর্বেই চন্দনদাস কর্তব্য স্থির করিয়া ফেলিল। অসত্য শাখায় ঘোড়া বাঁধিয়া সে দ্রুতপদে নৌকায় গিয়া উঠিল। দেখিল মাঝি মাল্লারা আহার করিতে বসিয়াছে। চন্দনদাস সর্দার মাঝিকে ডাক পাঠাইয়া বলিল, এখনই নৌকা খুলতে হবে। হতবুদ্ধি মাঝি বলিল, এখনই? কিন্তু শোনো, তর্ক করবার সময় নেই। এই দণ্ডে নৌকা খোলো, পাল আর দাঁড় দুই লাগাও। আজ সন্ধে পর্যন্ত যতদূর সম্ভব উজান বেয়ে যাবে, তারপর গাঙের মাঝখানে নোঙর ফেলবে। আমি যতদিন না ফিরি সেইখানেই অপেক্ষা করবে, বুঝলে? আপনি সঙ্গে যাবেন না? না, এখন যাও, আর দেরি করো না। যতদিন আমি না ফিরি সাবধানে নৌকা পাহারা দিও। যে আজ্ঞা বলিয়া প্রাচীন মাঝি চলিয়া গেল। মুহূর্ত পরে দুই নৌকার মাঝি মাল্লার হাঁক ডাক ও পাল তোলার হুড়াহুড়ি আরম্ভ হইল। এই অবকাশে চন্দনদাস নৌকার পশ্চাতে মানিক ভাণ্ডারে গিয়া কিছু জিনিস সংগ্রহ করিয়া লইল। প্রথমে সিন্ধুক হইতে মোহর ভরা একটা সর্পাকৃতি লম্বা থলি বাহির করিয়া কোমরে জড়াইয়া লইল। যে কার্যে যাইতেছে তাহাতে কত অর্থের প্রয়োজন কিছুই স্থিরতা নেই, অথচ বোঝা বাড়াইলে চলিবে না। চন্দনদাস ভাবিয়া চিন্তিয়া এক ছড়া মহামূল্য সিংহলি মুক্তার হার গলায় পড়িয়া লইল। যদি মোহরে না কুলায়, হার বিক্রয় করিলে যথেষ্ট অর্থ পাওয়া যাইবে। এছাড়া আরও দুইটি জিনিস চন্দনদাস সঙ্গে লইল। একটি ইস্পাতের উপর সোনার কাজ করা ছোট ছোড়া, এটি সে কোচিনে এক আরব বণিকের নিকট কিনিয়াছিল। দ্বিতীয়, এক কাফরির উপহার একটি লোহার কাঁটা, কৃষ্ণবর্ণ দ্বিভুজ লোহার কাঁটা। সেকালে শৌখিন স্ত্রী পুরুষ এইরূপ কাঁটা চুলে পড়িত। এই কাঁটার বিশেষত্ব এই যে, ইহার তীক্ষ্ণ অগ্রভাগ শরীরের কোনো অংশে ফুটিলে 3 বার নিঃশ্বাস ফেলিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে মৃত্যু হইবে। চন্দনদাস কাঁটার সূক্ষ্মাগ্র সোনার খাপে ঢাকিয়া সাবধানে নিজের চুলের মধ্যে গুজিয়া লইল। নৌকা হইতে নামিয়া চন্দনদাস নগরের ভিতর দিয়া আবার হাঁটিয়া চলিল। ঝাঁঝা দ্বিপ্রহর। আশেপাশে দোকানের মধ্যে দোকানি নির্দালু। মধ্যাকাশ হইতে সূর্যদেব প্রখর রৌদ্র ঢালিয়া দিতেছেন। গাছপালা পর্যন্ত নিঝুম হইয়া পড়িয়াছে। মানুষ গৃহতলের ছায় আশ্রয় লইয়াছে। কিছু দূর যাইবার পর একটা মোড়ের মাথায় পৌঁছাইয়া চন্দনদাস এবার কোন পথে যাইবে ভাবিতেছে। এমন সময় তাহার চোখে পড়িল একটা 9-10 বছরের কটিবাস পরিহিত শীর্ণকায় বালক প্রচণ্ড মার্তণ্ড ময়ূক সম্পূর্ণ উপেক্ষা করিয়া পথের মধ্যে একাকী ডান্ডাগুলি খেলিতেছে। চন্দনদাস হাতছানি দিয়া তাহাকে ডাকিল। বালক ক্রীড়ায় বিরাম না দিয়া যষ্টির আঘাতে ক্ষুদ্র কাষ্ঠখণ্ডটিকে চন্দনদাসের দিকে তাড়িত করিতে করিতে তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তারপর প্রবীণের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দনদাসের বেশভূষা নিরীক্ষণ করিয়া বলিল, সওদাগর, সমুদ্র থেকে আসছ না? বালকের ভাষা ও বাক্প্রণালী অতি অদ্ভুত। আমরা তাহা সরল ও সহজবোধ্যে করিয়া দিলাম। চন্দনদাস বলিল, হ্যাঁ। নিমাই পণ্ডিতের বাড়ি কোথায় জানিস? বালক বলিল, জানি, আমাকে সেখানে নিয়ে চল। বালকের ধূর্ত মুখে একটু হাসি দেখা দিল। সে এক চক্ষু মুদ্রিত করিয়া বলিল, ড্যাঙ্গুলি খেলছি যে, পয়সা দেব। আকর্ণ দন্ত বিকাশ করিয়া বালক হাত পাতিল। আগে দাও। চন্দনদাস তাহাকে একটা কপর্দক দিলেন। তখন সে আবার ড্যাঙ্গুলি খেলিতে খেলিতে পথ দেখাইয়া লইয়া চলিল। বেশ দূরে যাইতে হইল না। নিম্ব বৃক্ষ চিহ্নিত একটা বাড়ি যষ্টি নির্দেশে দেখাইয়া দিয়া বালক প্রস্থান করিতেছিল। চন্দনদাস তাহাকে ফিরিয়া ডাকিল। বলিল, তুই আর একটা কাজ করতে পারিস? তোকে 4টে পয়সা দেব। কি? কাঞ্চন বেনের বাড়ি জানিস? বালকের চক্ষু উজ্জ্বল হইল। চুয়া? মাধবের কই মা? জানি, হি হি।
চন্দন দাসের ইচ্ছা হইল অকালপক্ষ ছোড়ার গালে একটা চাপটাঘাত করে, কিন্তু সে কষ্টে ক্রোধ সংবরণ করিয়া বলিল, হ্যাঁ চুয়া, শোন, তার বাড়ির সামনে যাবি, কাউকে কিছু জিজ্ঞাসা করবি না, কেবল দেখে আসবি সেখানে কি হচ্ছে, পারবি? বালক বলিল, পয়সা দাও। চন্দন দাস মাথা নাড়িয়া বলিল, না, আগে খবর নিয়ে আসবি, তবে পয়সা পাবি, আমি এইখানেই থাকবো। বালক ভ্রু কুঞ্চিত করিয়া মনে মনে গবেষণা করিল চন্দন দাসকে বিশ্বাস করা যাইতে পারে কি না। শেষে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইয়া পূর্ববৎ ড্যাঙ্গুলি খেলিতে খেলিতে প্রস্থান করিল। চন্দন দাস তখন নিমাই পণ্ডিতের গৃহে প্রবেশ করিল। সম্মুখেই টোলের আটচালা, ছাত্ররা কেহ নাই। নিমাই পণ্ডিত একাকী বসিয়া আছেন। তাহার কোলে তুলটের একখানি নতুন পুঁথি, পাশে লেখনী ও মসিপাত্র। চন্দন দাসের পদশব্দে নিমাই পণ্ডিত মুখ তুলিলেন। প্রশান্ত বিশাল চক্ষু হইতে শাস্ত্র চিন্তাজনিত স্বপ্নচ্ছন্নতা দূর করিয়া জিজ্ঞাসা করিলেন, কাকে চান? চন্দন দাস বলিল, নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত। পাদুকা খুলিয়া চন্দন দাস গিয়া নিমাই পণ্ডিতকে প্রণাম করিল। নিমাই পণ্ডিত বয়সে তাহার অপেক্ষা ছোট হইলেও ব্রাহ্মণ, তুলসী পাতা ছোট বড় নাই। নিমাই পণ্ডিত প্রণাম গ্রহণ করিয়া বলিলেন, দেখেছি বলে মনে হচ্ছে আপনি কি আজ দুখানি নৌকা নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরছেন? চন্দন দাস বিনীতভাবে বলিল, আজ্ঞে হ্যাঁ, আমি। নিমাই পণ্ডিত হাসিয়া বলিলেন, আজ আপনার নৌকার ঢেউয়ে নবদ্বীপের একটি অমূল্য রত্ন ভেসে যাচ্ছিল, অনেক কষ্টে রক্ষা করা গিয়াছে। যা হোক, আপনি। চন্দন দাস নিজের পরিচয় দিয়া শেষে করজোরে বলিল, আপনি ব্রাহ্মণ এবং মহাপণ্ডিত, আমাকে আপনি সম্বোধন করলে আমার অপরাধ হয়। নিমাই পণ্ডিত বলিলেন, বেশ, কি ব্যাপার বলো তো? চন্দন দাস বলিল, একটা কাজে আপনার সাহায্য চাইতে এসেছি। নবদ্বীপে কাউকে আমি চিনি না, কেবল আপনার নাম শুনেছি। আপনি শুধু অপরাজেয় পণ্ডিত নন, সৎকার্য করবার সাহসও আপনার অদ্বিতীয়। আমাকে সাহায্য করবেন কি? নিমাই পণ্ডিত বুঝলেন বণিক তনয় আজ গুরুতর কোনো কাজের আদায় করিতে আসিয়াছে। মৃদুহাস্যে বলিলেন, তোমার নম্রতা আর বিনয় দেখে ভয় হচ্ছে। যা হোক, প্রস্তাবটা কি শুনি। চন্দন দাসও হাসিল, বুঝিল নিমাই পণ্ডিতকে মিষ্টু চাটু কথায় বিগলিত করা চলিবে না, তাহার সহিত অকপট ব্যবহার করাই শ্রেয়। সে ক্ষণেক চিন্তা করিয়া বলিল, আপনি কাঞ্চনবেনের মেয়ে চুয়াকে জানেন? নিমাই পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের মুখের পানে চাহিলেন। তাহার মুখ ঈষৎ গম্ভীর হইল। বলিলেন, জানি, চুয়ার কথা নবদ্বীপে সকলেই জানে। চন্দন দাস বলিয়া উঠিল, তবু তাকে উদ্ধারের চেষ্টা কেউ করে না। নিমাই পণ্ডিত স্থির হইয়া রহিলেন, কোনো উত্তর দিলেন না। নিমাই পণ্ডিত বিস্মিত হইলেন। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া কোল হইতে পুঁথি নামাইয়া ধীরে ধীরে বলিলেন, কিন্তু চুয়া সম্বন্ধে সব কথা তুমি জানো কি? যা জানি আপনাকে বলছি। এই বলিয়া আজ নৌকা হইতে নামিবার পর এ পর্যন্ত যাহা যাহা ঘটিয়াছিল সমস্ত সবিস্তারে বর্ণনা করিল। শেষে কহিল, এই নির্বান্ধ পুরীতে চুয়া যেমন একা, আমিও তেমনি একা। এখন আপনি যদি সাহায্য করেন তবেই কিছু করিতে পারি, নচেত একটি বালিকার সর্বনাশ হয়। নিমাই পণ্ডিত ভ্রুকুঞ্চিত করিয়া চিন্তামগ্ন হইলেন। এই সময় সেই বালক ড্যাঙ্গুলি হস্তে ফিরিয়া আসিল। চন্দন দাস আগ্রহে তাকে কাছে ডাকিতে সে বলিল, চুয়ার বাড়ির সামনে দুটো পাক বসে আছে, সে যাচ্ছে, তাকে হুমকি দিচ্ছে। আর কি দেখলি? চুয়া আর তার ঠান্দি ঘরে আছে, চাপা নাপিতিনি বুড়ির সঙ্গে কোন্দল করছে। আর কিছু? আর মাধব চন্দনবেনের ডিঙি লুট করতে গেছে, পয়সা দাও। খুশি হইয়া চন্দন দাস বালককে 4 পয়সার স্থলে 2 গণ্ডা দিল। হৃষ্ট বালক তীক্ষ্ণস্বরে একবার উফ বলিয়া উল্লাস জ্ঞাপনপূর্বক ড্যাঙ্গুলি খেলিতে খেলিতে প্রস্থান করিল। বালককে বিদায় করিয়া চন্দন দাস নিমাই পণ্ডিতের দিকে ফিরিতেই তিনি উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গায়ের লোক যা করিনি, তুমি বিদেশি তাই করতে চাও। তোমার স্বার্থ আছে জানি, কিন্তু তাতে তোমার মহত্বের কিছুমাত্র হানি হয় না। আমি কি করতে পারি বলো? চন্দন দাস বলিল, তা আমিও জানি না, আপাতত পরামর্শ দিতে পারেন। বেশ, এসো পরামর্শ করা যাক। মাধব যেরকম দুর্ধর্ষ পাষণ্ড, তার বিরুদ্ধে বল প্রয়োগে কোনো ফল হবে না। আমার মনে হয়। চন্দন দাস বলিল, একটি নিবেদন আছে, আমার বড় তৃষ্ণা পেয়েছে, ব্রাহ্মণ বাড়ি একটু পাদদক পেতে পারি? নিমাই সচকিত হইয়া বলিলেন, তুমি এখনো আহার করনি? চন্দন দাস হাসিয়া বলিল, না, কেবল চুয়ার দেয়া একখানি বাতাসা খেয়েছি।
কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন? দাঁড়াও আমি দেখি বলিয়া খড়ম পড়িয়া তরিতে অন্দরে প্রবেশ করিলেন। বেলা তখন তৃতীয় প্রহর। বিষ্ণুপ্রিয়া দেবী ভৃত্য পরিজন সকলকে খাওয়াইয়া নিজে আহারে বসিতে যাইতেছিলেন। নিমাই গিয়া বলিলেন, একজন অতিথি এসেছে, খেতে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, পারব। তারপর ক্ষিপ্রহস্তে দালানে জল ছড়া দিয়া পিঁড়ি পাতিয়া নিজের অন্নব্যঞ্জন অতিথির জন্য ধরিয়া দিয়া স্বামীর মুখের পানে চাহিলেন। নিমাই দাঁড়াইয়া দেখিতেছিলেন। স্ফীতমুখে চন্দন দাসকে ডাকিতে গেলেন। এই নীরব কর্মপরায়ণা অনাদৃতা বধূটি ক্ষণকালের জন্য নিমাই পণ্ডিতের মন হইতে লক্ষ্মীদেবীর স্মৃতি মুছিয়া দিল। অতঃপর চন্দন দাস পারিতোষপূর্বক ব্রাহ্মণ গৃহে প্রসাদ পাইল। পরামর্শ স্থির করিতে অপরাহ্ন গড়াইয়া গেল। যে সকল ছাত্র টোলে পড়িতে আসিল, নিমাই পণ্ডিত তাহাদের ফিরাইয়া দিলেন। সংকল্প স্থির করিয়া নিমাই বলিলেন, এছাড়া আর কোনো উপায় দেখি না। তৃতীয় ব্যক্তিকে দলে টানিতে ভয় করে। কথাটা জানাজানি হয়ে যদি মাধবের কানে ওঠে, তাহলে আর কোনো ভরসা থাকবে না। চন্দন দাস জিজ্ঞাসা করিল, এ দেশের মাঝি মাল্লারদের বিশ্বাস করা যেতে পারে? অন্য ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যে ব্যাপারে মাধব আছে তাতে কাউকে বিশ্বাস করা চলে না। গুণাক্ষরে আমাদের মতলব টের পেলে তারা আমাদেরই মাধবের হাতে ধরিয়ে দেবে। তাহলে? নিমাই হাসিয়া বলিলেন, হ্যাঁ, মাঝি মাল্লার কাজ আমাকেই করতে হবে। বানভট্টের আশীর্বাদ দেখছি এরই মধ্যে ফলতে আরম্ভ করেছে। চন্দন দাস বলিল, চুয়াকে আমি খবর দেব। শেষ রাত্রির দিকে পাইকরা ঘুমিয়ে পড়বে, সেই উপযুক্ত সময়, কি বলেন? হ্যাঁ, তুমি তোমার নৌকা পাঠিয়ে দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছ। মাধব নিশ্চিন্ত থাকবে। হয়তো রাত্রিতে চুয়ার বাড়িতে পাহারা না থাকতে পারে, অতটা ভরসা করি না। যা হোক, দেখা যাক। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। নমস্কার। রাধে কৃষ্ণ।